200 বছরেরও আগের কথা। জার্মান সেনাদল ফ্রান্সে ঢুকে পড়েছে ও প্যারিস শহরকে তারা ঘিরে ফেলেছে উত্তরে ও দক্ষিণে। ফরাসি সৈন্যরা তাড়া খেয়ে ফ্রান্সের উত্তর দিকে চলে যাচ্ছে। জার্মানরা ধীরে ধীরে ফ্রান্সের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। পরাজয়ের অপমান ও গ্লানিতে ফরাসি নাগরিকরা মুহ্যমান। পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ সব ধরনের সেনাদের চেষ্টা ব্যর্থ করে ফ্রান্স অবশ্যম্ভাবী পরাজয়ের মুখোমুখি। দল বেঁধে লড়াইয়ে ফরাসিরা জার্মানদের থেকে কম দক্ষ হলেও চোরাগোপ্তা একক যুদ্ধে ফরাসিরা নিপুণ। তাই প্রকাশ্য যুদ্ধের বাইরে আরও এক ধরনের যুদ্ধ চলতে লাগলো, ব্যক্তিগত পর্যায়ে প্রতিহিংসার যুদ্ধ। জার্মানরা একজন ফরাসিকে হত্যা করলেই আর একজন ফরাসি তার প্রতিশোধ নিতে লাগলো। জার্মানির এক সেনাধিকারী কর্নেল ভন গ্রাম এইরকমই এক চোরাগোপ্তা আক্রমণে বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। তাঁর পদাতিক সেনাদল তখন নরম্যান্ডির একটা ছোট শহরে। আশপাশে ছোট ছোট গ্রাম আর খামার বাড়ি। ফরাসি সেনাদের কোনো চিহ্ন নেই কোথাও, কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন সকালে খবর আসতো হয় কোনো জার্মান সান্ত্রিকে মৃত অবস্থায় পাওয়া গেছে, কিংবা জার্মান সেনাদের কোনো একটা ছোট দল নিখোঁজ। এই রকম খবর পেলেই কর্নেল রেগে গিয়ে গ্রামের কিছু বাড়িতে আগুন লাগিয়ে দিতেন। নিরীহ গ্রামবাসীরা ভয়ে কাঁপত। কিন্তু পরদিন সকালে আবার এই একই ঘটনার পুনরাবৃত্তি। এই অদৃশ্য শত্রুকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল, কিন্তু বেশ বোঝা যাচ্ছিল অপরাধের উৎস একটাই, কেননা জার্মান সেনাদের হত্যা বা নিখোঁজ করা হচ্ছিল একটা নির্দিষ্ট পদ্ধতিতেই। গ্রামবাসীদের ভয় দেখিয়েও অপরাধের কোনো সূত্র পাওয়া গেল না। তখন বাধ্য হয়েই কর্নেল ভন গ্রাম অপরাধীকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন। প্রথমে 500 ফ্র্যাঙ্ক, তারপর 800 ফ্র্যাঙ্ক পুরস্কার ঘোষণা করেও কোনো লাভ হলো না। গ্রামবাসীরা কেউই প্রলোভনের ফাঁদে পা দিল না। শেষে একজন পদস্থ জার্মান সেনাধিকারীর হত্যার পর পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হলো 1000 ফ্র্যাঙ্ক। এবার আশার আলো দেখা গেল। ফ্রাঁসোয়া ভিজান নামে এক কৃষি শ্রমিক আর লোভ সামলাতে পারল না। নীল পোশাক পরা, খয়াটে মুখের ফ্রাঁসোয়ার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে কর্নেল জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক জানো অপরাধীকে? আগে হ্যাঁ হুজুর। অপরাধীর নাম? হুজুর ওই 1000 ফ্র্যাঙ্ক। যতক্ষণ না তোমার কথার সত্যতা প্রমাণিত হচ্ছে তুমি 1 পয়সাও পাবে না। এবার বলো, আমাদের লোকজনকে কে হত্যা করছে? ওই কালো প্রাসাদের মালিক কাউন্ট ইউস্তাস। মিথ্যে কথা, ব্লাডি লাই। অভিজাত সম্প্রদায়ের একজন ভদ্রলোক কখনোই এই জঘন্য অপরাধ করতে পারেন না। কাঁধ ঝাঁকিয়ে ফ্রাঁসোয়া বলল, হ্যাঁ হুজুর, বুঝতে পারছি আপনি কাউন্টকে চেনেন না, কিন্তু আমি যা বলছি তা সত্যি হুজুর। আপনি নির্দ্বিধায় খোঁজ নিয়ে দেখে আসতে পারেন। কাউন্ট ইউস্তাস এমনিতেই কড়া ধাতের মানুষ, কিন্তু তার একমাত্র সন্তানের মৃত্যুর পর উনি ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তার ছেলে যুদ্ধের সময় জার্মান সেনাদের হাতে ধরা পড়েছিল। জার্মানি থেকে পালাবার সময় তার মৃত্যু হয়। তারপর থেকেই কাউন্ট ইউস্তাস উন্মাদের মতো হয়ে গেছেন। নিজের প্রজাদের সঙ্গে নিয়ে জার্মান সৈন্যদের নিয়মিত অনুসরণ করেন। জানি না কতজন জার্মানকে তিনি আজ পর্যন্ত মেরেছেন। মৃতদের কপালে ছুরি দিয়ে কেটে তৈরি করে যান ওই ক্রুশ চিহ্নটা, সেটাই কাউন্টের বংশের চিহ্ন। কথাটা সত্যি। প্রত্যেক জার্মানের কপালে ক্রুশ চিহ্ন পাওয়া গেছে। কর্নেল একটু ঝুঁকে পড়ে টেবিলের উপর রাখা ম্যাপটার দিকে আঙুল বুলিয়ে বললেন, প্রাসাদটা তো কাছেই। আগে হ্যাঁ হুজুর, এখান থেকে মাত্র 3.5 মাইল। তুমি জায়গাটা চেনো? আগে হ্যাঁ, আমি তো আগে ওখানেই কাজ করতাম। কর্নেল বেল বাজিয়ে একজন সার্জেন্টকে ডেকে বললেন, এই লোকটাকে কিছু খেতে দাও, আর আপাতত একে আটকে রাখো। কেন হুজুর, আমাকে আটকে রাখবেন কেন? আমি তো আর কিছুই জানি না। তোমাকে আমরা গাইড হিসেবে চাই। হুজুর, কাউন্ট ইউস্তাস যদি আমাকে দেখতে পান, আপনার হাতে পায়ে পড়ি হুজুর, দোহাই হুজুর, ছেড়ে দিন হুজুর। ফ্রাঁসোয়াকে নিয়ে যাওয়ার জন্য সার্জেন্টকে ইশারা করলেন কর্নেল। সেই সঙ্গে বললেন, আর শোনো, ক্যাপ্টেন বাউমগার্টেনকে এক্ষুনি আমার কাছে পাঠাও। ক্যাপ্টেন বাউমগার্টেন তক্ষুনি এলেন। তিনি মাঝবয়সী, চোয়াল চওড়া, চোখ দুটো নীল, হলদেটে গোঁফ আর পোড়া ইটের মতো লাল মুখের রং। মাথায় চুল নেই,
মাথার চামড়াটা টান টান আর এত উজ্জ্বল যে আয়নার মতো মনে হয়। একটু ধীর প্রকৃতির হলেও ক্যাপ্টেন খুব সাহসী ও নির্ভরযোগ্য। কর্নেলের তাই বিশেষ আস্থা বাউমগার্টেনের উপর। ক্যাপ্টেন, তুমি আজ রাতেই ওই কালো প্রাসাদে চলে যাও। একটা গাইড দিয়ে দিচ্ছি, তুমি কাউন্ট ইউস্টাসকে গ্রেফতার করে নিয়ে আসবে। কোনো রকম প্রতিরোধের চেষ্টা করলে তৎক্ষণাৎ গুলি চালাবে। কজন লোক নিয়ে যাব কর্নেল? দেখো, চারদিকেই তো গুপ্তচর। কাউন্ট কিছু বোঝা বা জানার আগেই তার উপর হামলা করা দরকার। বেশি লোক না নিয়ে যাওয়াই ভালো। ঠিক আছে, তাহলে জনাকুড়ি লোক নিয়েই যাব। আর উত্তর দিকে যাওয়ার ভান করে ম্যাপে দেখানো এই রাস্তায় হঠাৎ ঢুকে পড়ব। তাতে কেউ কিছু বোঝার আগেই ওই কালো প্রাসাদে গিয়ে পৌঁছাতে পারবো। বেশ, কাল সকালেই তোমার সঙ্গে দেখা হবে, বন্দি সহ। ডিসেম্বরের ওই শীতের রাতে ক্যাপ্টেন বাউমগার্টেন 20 জন সৈনিক নিয়ে উত্তর পশ্চিম দিকে বড় রাস্তা ধরে রওনা হলেন। 2 মাইল যাওয়ার পর দলটি ঢুকে পড়ল একটা সরু মেঠো রাস্তায়। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। পপলার গাছ আর দুপাশের ক্ষেতের মধ্যে থেকে ভেসে আসছিল বৃষ্টি আর হাওয়ার শব্দ। ক্যাপ্টেনের পাশেই হাঁটছিল সার্জেন্ট মোসার। সার্জেন্টের কবজির হাতে ফ্রাঁসোয়ার একটা হাত বাঁধা। ফ্রাঁসোয়ার কানে কানে বলে দেওয়া হয়েছে, এই দলের উপর কোনো অতর্কিত আক্রমণ হলে প্রথম গুলিটা তার মাথাতেই ঢুকবে। পেছনে পেছনে হাঁটছিল দলের বাকি সেনারা। নরম ভেজা মাটিতে তাদের জুতোর সব আওয়াজ শোনা যাচ্ছিল। গন্তব্য ও উদ্দেশ্য এসবই তাদের জানা, এবং সাথীদের মৃত্যুর বদলা নেওয়ার সুযোগ পেয়ে তারা সকলেই উদ্দীপ্ত। রাত 11:30 নাগাদ ফ্রাঁসোয়া সবাইকে নিয়ে এসে থামল 2 বড় থাম লাগানো একটা প্রকাণ্ড লোহার গেটের সামনে। গেটের সঙ্গে লাগানো পাঁচিল মাঝে মাঝেই ভেঙে গেছে। চারপাশে আগাছা আর কাঁটা ঝোপ। ভাঙা পাঁচিলের মধ্যে দিয়ে কম্পাউন্ডে ঢুকে পড়ে পুরো দলটা ওক গাছের ছায়ার নিচে লুকিয়ে এগিয়ে গেল প্রাসাদের দিকে। কালো রঙের প্রকাণ্ড প্রাসাদ। বর্ষাকালের ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে প্রাসাদের উপর একটা আলো আঁধারি পরিবেশ তৈরি করেছে। প্রাসাদের আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো। সামনে খিলান দেওয়া একটা নিচু দরজা, আর গোটা দেওয়াল জুড়ে জাহাজের জানলার মতো ছোট ছোট জানলা। ছাদের কিছু কিছু অংশ কোণার দিকে ভেঙে পড়েছে। একতলার একটা জানলায় আলো দেখা যাচ্ছিল। ক্যাপ্টেন নিচু গলায় আদেশ দিয়ে দলের লোকদের বাড়িটার বিভিন্ন দিকে পাহারা দিতে পাঠালেন। তিনি আর সার্জেন্ট পা টিপে টিপে জানলার দিকে উঁকি মারলেন ভেতরে। ঘরটা ছোট, আসবাব সামান্যই। সাধারণ কাজের লোকের পোশাক পরা একজন বয়স্ক লোক একটা কাঠের চেয়ারে বসে মোমবাতির আলোয় একটা ছেঁড়া কাগজ পড়ছিল। পা দুটো সামনে একটা বাক্সের উপর তোলা। পাশেই টুলের উপর একটা মদের বোতল ও গ্লাস। জানলার মধ্যে দিয়ে বন্দুক ঢোকাতেই লোকটা ভয়ে চিৎকার করে লাফিয়ে উঠল। একদম চুপ! পুরো বাড়ি আমরা ঘিরে ফেলেছি। পালানোর কোনো রাস্তা নেই। এসে সোজা দরজাটা খুলে দাও, নইলে আমরা জোর করে ভেতরে ঢুকবো। দয়া করে গুলি চালাবেন না, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। একটু পরেই পুরনো তালা খোলার ও দরজায় হুড়কো সরানোর আওয়াজের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। কয়েকজন জার্মান সৈন্যকে নিয়ে ক্যাপ্টেন বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। প্রাসাদের মালিক কাউন্ট ইউস্টাস কোথায়? মালিক তো এখন নেই, বাইরে গেছেন। এত রাতে বাইরে? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? সত্যি বলছি, উনি বাড়িতে নেই, বাইরে গেছেন। কোথায় গেছেন? তা জানি না। কি করতে গেছেন? জানি না স্যার। পিস্তলটা ওভাবে আমার দিকে তাক করবেন না। আপনারা আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই তা আমি কি করে দেব বলুন? প্রায়ই কি উনি এই সময় বাইরে যান? হ্যাঁ, যান। কখন ফেরেন? রাত পুরোবার ঠিক আগেই। ক্যাপ্টেন বাউমগার্টেন যুগপৎ হতাশ ও বিরক্ত হলেন। লোকটা বোধহয় ঠিকই বলছে। লর্ড হয়তো সত্যিই বাড়িতে নেই। কিছু লোককে প্রাসাদের সামনে আর কয়েকজনকে পিছনে পাহারা দিতে বলে তিনি আর সার্জেন্ট কাজের লোকটিকে সামনে রেখে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। বাড়িটা সার্চ করা দরকার। ভয়ে কাঁপছিল লোকটি। তার হাতে ধরা মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাড়ি সার্চ করা হলো। একতলার বিশাল রান্নাঘর থেকে শুরু করে দোতলার বিশাল খাওয়ার ঘর পর্যন্ত পুরো প্রাসাদ সার্চ করেও
কোথাও জীবনের কোনো লক্ষণ পাওয়া গেল না। একদম উপরে চিলে কোঠায় ছিল মেরি, কাজের লোকটির স্ত্রী। বাড়িতে আর কোনো চাকর বাকর নেই এবং মালিকের কোনো চিহ্ন নেই। বেশ কিছুক্ষণ পরে সার্চের ব্যাপারে সন্তুষ্ট হতে পারলেন ক্যাপ্টেন বাউমগার্টেন। বাড়িটা সার্চ করা সত্যিই কঠিন। সরু সরু সিঁড়ি, যাতে একজনই মাত্র যেতে পারে। বাড়ির চতুর্দিকে গোলক ধাঁধার মতো অজস্র অলিন্দ। দেওয়ালগুলো এত চওড়া যে পাশাপাশি ঘরগুলোও কার্যত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বিশাল সাইজের ফায়ারপ্লেস, জানলাগুলো দেওয়ালের মধ্যে প্রায় 6 ফুট ঢোকানো। বহু চেষ্টা করেও ক্যাপ্টেন কোথাও কোনো গুপ্ত লুকোনোর জায়গা খুঁজে পেলেন না। অবশেষে তিনি সার্জেন্টকে বললেন, সার্জেন্ট, আমার মাথায় একটা মতলব এসেছে। এই কাজের লোকটার সঙ্গে আমাদের একটা গার্ডকে রেখে দাও। লক্ষ্য রাখো ও যেন কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে। বাইরে যারা পাহারা দিচ্ছে তাদেরকে বলে দাও অতর্কিতে আক্রমণ করার জন্য তৈরি হয়ে থাকতে। মনে হয় ভোরের আগেই পাখি বাসায় ফিরবে। ঠিক আছে স্যার। আমাদের বাকি লোকেরা কি করবে? ওদের সবাইকে রান্নাঘরে নিয়ে গিয়ে খেতে বলো, আর তুমি নিজেও কিছু খেয়ে নাও। ঝড় বৃষ্টির রাত, বাড়ির বাইরে থেকে পাহারা দেওয়ার বদলে বাড়ির ভিতরে থেকে পাহারা দিলেই ভালো হবে। আমি এই খাওয়ার ঘরেই বসছি। কোনো রকম বিপদের আঁচ পেলেই আমায় ডাকবে, কেমন? রাইট স্যার। ক্যাপ্টেন পোর খাওয়া সৈনিক। শত্রু পরিবেষ্টিত অনেক পরিবেশেই তিনি আগে রাত কাটিয়েছেন। কাজের লোকটিকে খাবার ও পানীয় আনতে বলে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে তিনি আরামে রাত কাটাবার ব্যবস্থা করে ফেললেন। বাতিদানের 10টা মোমবাতি তিনি জ্বালালেন। ফায়ারপ্লেস থেকে কাঠ জ্বলার গন্ধ ও নীল ধোঁয়া বেরিয়ে আসছে। জানলার কাছে গিয়ে দেখলেন চাঁদ আবার মেঘের আড়ালে চলে গেছে। ঝেঁপে বৃষ্টি এসেছে, হাওয়ায় শোঁ শোঁ শব্দ। এরই মধ্যে খাবার ও পানীয় এসে গেল। সারা দিনের ধকলের পর ক্যাপ্টেন ক্লান্ত ও ক্ষুধার্ত, সুতরাং তলোয়ার, হেলমেট ও বেল শুদ্ধ রিভলভার খুলে একটা চেয়ারের উপর রেখে তিনি খাওয়া সেরে নিলেন। তারপর পানীয়ের গ্লাসটা সামনে রেখে একটা চুরুট ধরিয়ে চেয়ারটা পেছন দিকে হেলিয়ে আরাম করে বসলেন। মোমবাতির আলোর বৃত্তের বাইরে এই বিশাল খাওয়ার ঘরের অন্যান্য অংশ আলো ছায়ায় কেমন যেন রহস্যময় লাগছিল। দুটো দেয়ালে কালো কাঠের প্যানেল, আর দুটো দিকে পর্দা ঝোলানো, তাতে শিকারের ছবি। ফায়ারপ্লেসের উপর বেশ কটা পারিবারিক শিল্ড রাখা, প্রতিটির উপর ক্রস চিহ্ন। আগের প্রজন্মের 4 জন কাউন্টের বিশাল অয়েল পেন্টিং ঝুলছে ফায়ারপ্লেসের উল্টো দিকের দেওয়ালে। প্রত্যেকেরই নাক বাজ পাখির ঠোঁটের মতো, আর মুখমণ্ডলে এক ধরনের উগ্রতা। 4 জনকে প্রায় একই রকম দেখতে। পোশাকের তফাৎ ছাড়া তাদের আর আলাদাভাবে চেনা কঠিন। এই 4 জনের ছবি দেখতে দেখতে ঘরের আরামদায়ক উষ্ণতায় ঘুমের চোখ বুজে এলো ক্যাপ্টেনের। একটু পরেই তাঁর মাথাটা ঝুলে পড়ল বুকের উপর। হঠাৎ একটা ছোট্ট আওয়াজ শুনে ক্যাপ্টেন তড়াক করে উঠে পড়লেন। ঘুমের মধ্যে প্রথমে তার মনে হলো অয়েল পেন্টিংয়ের কোনো এক চরিত্র যেন ফ্রেম থেকে বেরিয়ে তাঁর সামনে এসে দাঁড়িয়েছে। তারপরেই ক্যাপ্টেন বুঝলেন তাঁর এক হাত দূরে টেবিলের পাশে বিশাল চেহারার এক রক্তমাংসের মানুষ দাঁড়িয়ে। স্থির ও জলজলে দুটি চোখ ছাড়া প্রায় মৃতের মতো স্তব্ধ। মানুষটির চুল কালো, গায়ের রং জলপাইয়ের মতো, থুতনিতে ছুঁচালো কালো দাড়ি, নাকটা বাজ পাখির ঠোঁটের মতো। গালের চামড়া কিছুটা কুঁচকে গেছে, কিন্তু চওড়া কাঁধ আর কবজির হাড় দেখে বোঝা যায় যে বয়স তাঁর অপরিসীম শারীরিক শক্তিকে গ্রাস করতে পারেনি। হাত দুটো বুকের ওপর জড়ো করা, আর মুখে শীতল হাসি। না না, আপনার অস্ত্রশস্ত্রগুলো খোঁজার জন্য কষ্ট করতে হবে না। ক্যাপ্টেন তখন খালি চেয়ারের দিকে আর চোখে একটু তাকাতেই মানুষটি আবার বলে উঠলেন, আপনি বোধহয় একটু অবিবেচক। যে বাড়ির ভেতরটা এমন গোলক ধাঁধার মতো, আর যেখানে এত গোপন যাতায়াতের জায়গা আছে, সেখানে আপনি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। কেমন মজা দেখুন তো। আপনি যখন খাওয়া দাওয়া করছিলেন তখন আমার 40 জন লোক আপনার উপর নজর রাখছিল। এটা আবার কি করছেন? ক্যাপ্টেন 2 হাতে ঘুষি পাকিয়ে এগোতেই আগন্তুক ডান হাত দিয়ে রিভলভার ধরে বাঁ হাত দিয়ে ধাক্কা মেরে ক্যাপ্টেনকে আবার চেয়ারে বসিয়ে দিলেন। চুপ করে বসে থাকুন। আপনার লোকজনের ব্যাপারে আপনাকে ভাবতে হবে না।
ওদের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর এখানে আপনার অধীনস্থ কোনো দল নেই, সুতরাং এখন খালি নিজের কথাই ভাবুন। কি নাম আপনার? আমি 24 নম্বর পোসেন রেজিমেন্টের ক্যাপ্টেন বাউমগার্টেন। বেশ ভালোই ফরাসি বলেন দেখছি। অবশ্য একটা জার্মান সুলভ টান আছে আপনার কথার মধ্যে। আশা করি আপনি জানেন আমি কে। আপনি এই প্রাসাদের মালিক কাউন্ট ইউস্টাস। ঠিক ধরেছেন। আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা বা কথাবার্তা একটু না হলে খুব দুর্ভাগ্যের ব্যাপার হতো। এর আগে বহু জার্মান সৈন্যের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, কিন্তু এই প্রথম একজন জার্মান অফিসারের মুখোমুখি হলাম। আপনাকে অনেক কিছু বলার আছে আমার। ক্যাপ্টেন চেয়ারে চুপ করে বসে রইলেন। কাউন্টের কথা ও ব্যবহারের মধ্যে এমন একটা কিছু ছিল যে ক্যাপ্টেন তাঁর শিরদাঁড়ায় একটা অজানা আশঙ্কার শিরশিরানি টের পেলেন না। তাঁর অস্ত্রশস্ত্র আশেপাশে কোথাও দেখতে পেলেন না। তাছাড়া কাউন্টের বিশাল আকৃতি ও শক্তির কাছে তিনি যে নেহাত শিশু, সেটা একটু আগেই ক্যাপ্টেন বুঝতে পেরেছেন। কাউন্ট হঠাৎ মদের বোতলটা আলোর দিকে তুলে বলে উঠলেন, ছি ছি, পিয়ের আপনাকে এই অতি সাধারণ ওয়াইনটা দিয়েছে? কি লজ্জার কথা বলুন তো। না না, আরো ভালো কিছু আনানো যাক। কাউন্টের জ্যাকেটের গলার কাছে ঝোলানো একটা হুইসেল, তিনি সেটা বাজালেন। সেই কাজের লোকটি তৎক্ষণাৎ এসে হাজির হলো। 15 নম্বর বিন থেকে ভালো একটা পুরনো ওয়াইন নিয়ে এসো। কাউন্ট আদেশ দেওয়ার খানিক পরেই পিয়ের অতি সন্তর্পণে একটা বোতল নিয়ে এলো। কাউন্ট তার থেকে 2 গ্লাস ভরলেন। নিন অফিসার, খান। আমার সংগ্রহের সব থেকে ভালো ওয়াইনের মধ্যে এটি একটি। খান, আপনি আনন্দ করে খান, সময় নিয়ে খান। মাংস, গলদা চিংড়ি এসবও আছে। কিছু কি আনাবো? চলুন আর একবার ভালো করে ডিনার করা যাক, বললেন কাউন্ট। ক্যাপ্টেন ঘাড় নেড়ে অসম্মতি জানালেন, তবে ওয়াইনের গ্লাসটা শেষ করলেন। গ্লাসটা আবার ভরে কাউন্ট বললেন, মনে করুন আমার বাড়ির সব কিছুই আপনারই জন্য। আপনি চাইলেই হলো। তা যাই হোক, আপনি ওয়াইনটা খেতে থাকুন, আর আমি আপনাকে একটা গল্প বলি। গল্পটা কোনো একজন জার্মান অফিসারকে বলার জন্য আমি বড় উৎসুক ছিলাম। আমার একমাত্র সন্তানকে নিয়েই এই গল্প। ও যুদ্ধবন্দী হয়ে পালাতে গিয়ে মারা যায়। গল্পটি বিচিত্র এবং আপনাকে হলফ করে বলতে পারি, এই গল্প আপনি জীবনে কখনো ভুলতে পারবেন না। আমার ছেলেটা বড় ভালো ছিল ক্যাপ্টেন, গোলন্দাজ বাহিনীতে অফিসার। ওর মার গর্ব। ওর মৃত্যুর খবরটা আসার পরই 1 সপ্তাহের মধ্যেই ওর মাও মারা যান। মৃত্যুর খবরটা এনেছিল ওর এক সহকর্মী, যে পালিয়ে কোনোভাবে বাঁচতে পেরেছিল। ও যা বলেছিল সেটাই আমি আপনাকে বলতে চাই। 4 অগস্ট আমার ছেলে উইসেনবার্গে ধরা পড়ে। যুদ্ধবন্দীদের কয়েকটা দল ভাগ করে জার্মানরা তাদের বিভিন্ন জায়গায় পাঠায়। আমার ছেলেকে 5 তারিখে যে গ্রামে নিয়ে যাওয়া হয়, সেখানকার জার্মান অফিসার ওদের সঙ্গে ভদ্র ও সদয় ব্যবহার করেন। ওই জার্মান অফিসার আমার ক্ষুধার্ত সন্তানকে খাবার দেন, সঙ্গে 1 বোতল ভালো ওয়াইনও দিয়েছিলেন, যেমন আমি আপনাকে দিলাম। উনি আমার ছেলেকে নিজের বাক্স থেকে একটা চুরুট দিয়েছিলেন। আপনিও নেবেন নাকি একটা চুরুট? ক্যাপ্টেন মাথা ঝাঁকিয়ে না বললেন। কাউন্টের মুখের শীতল হাসি আর জলজলে চোখ দেখে তার ভয় করছিল। ওই জার্মান অফিসার আমার ছেলের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিলেন, কিন্তু পরের দিন ওদের একটা অন্য গ্রামে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যবশত এই নতুন জায়গার জার্মান অফিসারটি ছিল গুন্ডা প্রকৃতির ও অত্যন্ত বদ একজন লোক। সে যুদ্ধবন্দীদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করত আর কারণে অকারণে তাদের অপমান করত। একদিন রাতে তার অপমানের বিরুদ্ধে আমার ছেলে উচিত জবাব দিতেই ওই বদমাইশ জার্মান অফিসার তার চোখের উপর ঘুষি মারে, ঠিক এই রকম ভাবে। ঘুষির আওয়াজে সারা ঘরটা যেন ঝনঝন করে উঠল। ক্যাপ্টেন বাউমগার্টেনের মুখটা ঝুলে পড়ল তার বুকের উপর, আর তারপর তিনি মুখে হাত চাপা দিতেই হাতের ফাঁক দিয়ে রক্তের ধারা বেরিয়ে এলো। কাউন্ট আবার ধীরে সুস্থে তাঁর চেয়ারে গিয়ে বসলেন। ওই ঘুষিতে আমার ছেলের মুখটা বিকৃত হয়ে যায়।
আর সেই পাষণ্ড জার্মান তাই নিয়ে আমার ছেলেকে ব্যঙ্গ বিদ্রুপ করত। ক্যাপ্টেন, আপনাকেও এখন দেখতে বেশ হাস্যকর লাগছে। আপনাকে এখন দেখলে আপনার কর্নেল নিশ্চয়ই ভাববেন যে কোথাও দুষ্টুমি করতে গিয়ে আপনি মার খেয়ে এসেছেন। যাই হোক, গল্পেতে আবার ফেরা যাক। আমার ছেলে তখন কপর্দক শূন্য। তাই দেখে একজন দয়ালু জার্মান মেজর ওকে 10টি স্বর্ণমুদ্রা কোনো রকমে কিছু বন্ধক ছাড়াই ধার দেন। আমি সেই দয়ালু জার্মান মেজরকে চিনি না, তাই এই 10টি স্বর্ণমুদ্রা ক্যাপ্টেন আমি আপনার মাধ্যমেই ফেরত দিলাম। এগুলি আপনি গ্রহণ করুন। সেই দয়ালু জার্মান মেজরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ওই গুন্ডা প্রকৃতির অফিসারটি ইতিমধ্যে যুদ্ধবন্দীদের নিয়ে একটার পর একটা নতুন জায়গায় যাচ্ছিল। আমাদের বংশের কেউ কখনো কোনো অপরাধ মাথা নুয়ে সহ্য করে না, তাই আমার ছেলের উপর সেই পাষণ্ডের অত্যাচার চলতেই থাকলো। সে আমার ছেলেকে কখনো হাত দিয়ে মারত, কখনো লাথি মারত, আবার কখনো বা গোফের চুল টেনে ছিঁড়ত। ঠিক এইভাবে, দেখুন, ঠিক এইভাবে। ক্যাপ্টেন বাউমগার্টেন যন্ত্রণায় ছটফট করতে লাগলেন, কিন্তু বিশালাকার এই মানুষটির ক্রমান্বয়ে আঘাতের সামনে তিনি অসহায়। শেষে অর্ধচেতন ও প্রায় অন্ধ অবস্থায় তিনি যখন কোনো ক্রমে উঠে দাঁড়ালেন, কাউন্ট আবার ধাক্কা মেরে তাঁকে সেই চেয়ারেই বসিয়ে দিলেন। নিষ্ফল রাগে ও অপমানে ক্যাপ্টেন ফুঁপিয়ে কেঁদে ফেললেন। আমার ছেলেটাও জানেন ক্যাপ্টেন, অপমানে ঠিক এই রকমই আপনার মতো কেঁদে ফেলত, বললেন কাউন্ট। ভেবে দেখুন, উদ্ধত ও নির্দয় শত্রুর বিরুদ্ধে কিছু করতে না পারার অসহায়তা কি নিদারুণ। আমার ছেলের মুখের বিকৃত রক্তাক্ত অবস্থা দেখে একজন জার্মান সেপাই ওর মুখের উপর ব্যান্ডেজ করে দেয়। আপনারও দেখছি চোখের উপর থেকে রক্তপাত হচ্ছে। আমার এই সিল্কের রুমালটা আসুন আপনার চোখের উপর একটু বেঁধে দিই। এই বলে কাউন্ট একটু ঝুঁকতেই ক্যাপ্টেন এক ঝটকায় তাঁর হাতটা সরিয়ে দিলেন। তোমার মতো পাষণ্ডের অত্যাচার সহ্য করতে পারি, কিন্তু অসহ্য তোমার এই ভণ্ডামি, বিকৃত গলায় চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন। কাঁধ ঝাঁকিয়ে কাউন্ট বললেন, ঘটনাগুলি আমি শুধু ক্রম অনুসারে বলে যাচ্ছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম প্রথম যে জার্মান অফিসারের সঙ্গে আমার দেখা হবে তাকে আমি সব কিছু বলবো। কত অবধি বলেছি যেন? হ্যাঁ, সেই দয়ালু জার্মান সেপাইয়ের কথা পর্যন্ত। খুবই খারাপ লাগছে ক্যাপ্টেন যে আপনি আমার হাতের থেকে প্রাথমিক চিকিৎসাটুকুও করাতে চাইছেন না। যাই হোক, এরপর আমার ছেলেকে 15 দিন বন্দি করে রাখা হলো। সব থেকে খারাপ লাগতো যখন ও কুঠুরির জানলার কাছে সন্ধ্যের সময় চুপচাপ বসে থাকত, আর জার্মান সেপাইরা ওকে নিয়ে ব্যঙ্গ করত, যেন ও একটা রাস্তার কুকুর। আপনিও আপাতত যেভাবে বসে আছেন তা নিয়ে ব্যঙ্গ করা যায়, তাই না ক্যাপ্টেন? চুপ করে বস ওই চেয়ারে গিয়ে, কুকুর কোথাকার। দিন 15 এইভাবে বন্দি থাকার পর আমার ছেলে আর ওর বন্ধু পালালো। কত বিপদের সামনে যে ওরা পড়েছিল, কত কষ্ট যে করতে হয়েছিল ওদের, সেসব এখন আর বলে লাভ নেই। ওরা কৃষকের ছদ্মবেশে রাতের পর রাত হেঁটে জার্মানদের অধিকৃত জায়গার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। মুক্তি যখন আর মাত্র 1 মাইল দূরে, তখন জার্মানদের এক টহলদারি সেনাদলের হাতে ওরা ধরা পড়ে গেল। তীরে এসে তরি ডোবা একেই বলে। কাউন্ট এবার হুইসেলটা 2 বার বাজালেন। 3 জন রুক্ষ দর্শন চাষাভূষো গোছের লোক ঘরের মধ্যে চলে এলো। মনে করুন এই 3 জন আমার টহলদারি সেনা, বললেন কাউন্ট। যে জার্মান ক্যাপ্টেনের কাছে আমার ছেলে ও তার বন্ধুকে নিয়ে যাওয়া হলো, তিনি বিনা বিচারে ওদের ফাঁসির হুকুম দিলেন। কি ওদের অপরাধ? ওরা ফরাসি সৈনিক হওয়া সত্ত্বেও বেসামরিক পোশাকে জার্মান অধিকৃত জায়গায় ধরা পড়েছে। যাও, ওই মাঝখানের কড়িকাঠটা ব্যবহার করো, ওটা বেশ পোক্ত আছে। তারপর ক্যাপ্টেনকে তাঁর চেয়ার থেকে উঠিয়ে টানতে টানতে ঘরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। তাঁর মাথার ঠিক উপরেই ফাঁস দেওয়া একটা মোটা দড়ি ঝোলানো। ফাঁসটা ক্যাপ্টেনের মাথার উপর দিয়ে গলিয়ে দেওয়া হলো। তিনি গলায় দড়ির কর্কশ ভাব অনুভব করতে পারছিলেন। সেই 3 জন লোক দড়ির এক প্রান্ত ধরে কাউন্টের আদেশের অপেক্ষায় রইল। ক্যাপ্টেন বাউমগার্টেনের মুখ বিবর্ণ, কিন্তু তবু তিনি শক্ত থাকার চেষ্টা করছিলেন।
হাত দুটো বুকের উপর আড়াআড়িভাবে রেখে নির্ভীকভাবে কাউন্টের দিকে তিনি তাকিয়ে রইলেন। ক্যাপ্টেন, আপনি এখন মৃত্যুর মুখোমুখি। আপনার ঠোঁট দেখেই বুঝতে পারছি যে আপনি প্রার্থনা করছেন। আমার ছেলেও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এরকম আপনারই মতো প্রার্থনাই করেছিল। সেই সময় হঠাৎ একজন পদস্থ জার্মান অফিসার এসে পড়েন। তিনি শুনতে পান যে আমার ছেলে ওর মায়ের জন্য প্রার্থনা করছে। অফিসার নিজেও সন্তানের পিতা। তিনি আর সবাইকে বাইরে যেতে বলে দুই বন্দির কাছে গেলেন। আমার ছেলে ওকে সব কিছু খুলে বলল। এও জানালো যে সে তার বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান আর তার মা অসুস্থ। স্নেহপ্রবণ মহান সেই জার্মান অফিসার তখনই ওর গলা থেকে ফাঁসির দড়িটা খুলে দিলেন, যেমন আপনার দড়িটাও আমি খুলে দিলাম। তারপর উনি আমার ছেলের দুই গালে পরম স্নেহ ভরে চুম্বন করলেন। আমিও ক্যাপ্টেন আপনাকে সেইভাবে চুম্বন করলাম। শেষে উনি আমার ছেলেকে চলে যেতে বললেন, যেমন আমিও আপনাকে এখান থেকে চলে যেতে বলছি। আমার ছেলে ফেরার পথে অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু ক্যাপ্টেন সেই মহান জার্মান অফিসারের সমস্ত আশীর্বাদ যেন আপনাকে রক্ষা করে। বিদায়। তারপরেই ক্যাপ্টেন বাউমগার্টেন আহত রক্তাক্ত অবস্থায় ক্ষতচিহ্ন আঁকা মুখ নিয়ে টলতে টলতে কালো প্রাসাদের বাইরে বেরিয়ে এলেন ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ভরা সেই দুরন্ত শীতের ভোরে।